এবার আসি পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব ও কর্মের মেয়াদ। 6 বার প্রশ্নটি এসেছিল বিগত পরীক্ষায়। তো এইখানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কর্মের মেয়াদ সম্পর্কে এই প্রশ্নটি যদি আসে, তাহলে প্রথমে লিখব মহাহিসাব নিরীক্ষক যে নিয়োগ বা সংক্রান্ত 127 নং অনুচ্ছেদে বলা আছে। এখানে মূলত 127 থেকে শুরু করে 127, 128, 129 এই 3টে অনুচ্ছেদেই মূলত এই মহাহিসাব নিরীক্ষকের দায় দায়িত্ব সম্পর্কে, কর্তব্য সম্পর্কে বলা আছে। তো লক্ষ্য করি 127 বলেছে মহাহিসাব নিরীক্ষক হলো বাংলাদেশের একজন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবেন এবং তাকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। এটি সাংবিধানিক পদ, তাই রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন মহাহিসাব নিরীক্ষককে, তাই না? এই সংবিধান ও সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে মহাহিসাব নিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা সেরূপ নির্ধারিত হইবেন, নির্ধারিত করবেন, যেরূপ হবে সেরূপ হবে। অর্থাৎ এখানে বলছে যে সংবিধান ও সংসদ কর্তৃক বিভিন্ন আইনের বিধানাবলী সাপেক্ষে এই মহাহিসাব নিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি যেরূপ নির্ধারণ করবেন সেই রূপ হবে, সে কথা বলছে। এবার আসি 128 নং অনুচ্ছেদের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কি কি। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সেগুলো দেখব। মহাহিসাব নিরীক্ষক প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ এবং কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা করবেন। ঠিক আছে, সরকারি এবং আদালত সহ প্রত্যেক ক্ষেত্রে নিরীক্ষা করার অধিকার রয়েছে এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দান করবেন এবং সেই উদ্দেশ্যে তিনি কিংবা সেই প্রয়োজনে তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রজাতন্ত্রী কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তির দখলমুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভাণ্ডার, অন্য প্রকার সম্পত্তি পরীক্ষা করার অধিকারী রয়েছে। আর কন্ট্রোলার, এটা বলা হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আর কি। তো যাই হোক না কেন, এখানে এই মহাহিসাব নিরীক্ষক বিশেষ করে যে কোনো ব্যক্তির দখলভুক্ত এই যে নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভাণ্ডার সহ অন্যান্য যে কোনো প্রকার সম্পত্তি পরীক্ষা করার অধিকারী হবেন। ঠিক আছে, অনেক বড় দায়িত্ব। এবং এখানে আরও বলা হয়েছে যে 2 নম্বরে বলা হচ্ছে এই অনুচ্ছেদের 1 নং দফায় নির্ধারিত যে দায়িত্বসমূহ ব্যতীত, অর্থাৎ 1 নম্বরে যেগুলি বলা হলো সেই দায়িত্বসমূহ ব্যতীত সংসদ আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন মহাহিসাব নিরীক্ষক সেরূপ দায়িত্ব অর্পণ করতে পারবেন এবং এই দফার অধীনে বিধানাবলী প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির আদেশের দ্বারা অনুরূপ বিধানাবলী প্রণয়ন করতে পারবেন। অর্থাৎ এখানে সংসদ এবং রাষ্ট্রপতি কর্তৃক আইন এবং অধ্যাদেশ দ্বারা যে সমস্ত বিধানাবলী নির্ধারণ করবেন সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। 3 নম্বরে আরও বলেছে অনুচ্ছেদের 1 দফায় অধীনে দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষককে অন্য যে কোনো কর্তৃপক্ষের দায়িত্ব পরিচালনা নিয়ন্ত্রণের অধীনে হইবে না। অর্থাৎ তিনি বলেছেন যে অনুচ্ছেদ 1 অধীনে দায়িত্বপ্রাপ্ত পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষককে অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ পরিচালনা বা নিয়ন্ত্রণের অধীন করা হবে না। অর্থাৎ এখানে বলছে 1 নং অনুসারে যেগুলি বলেছে সেই তিনি দায়িত্ব পালনের কর্তার ক্ষেত্রে তিনি কারো নিয়ন্ত্রণে থাকবেন না, সেই কথা বলছে। তো পরের প্রশ্নটি হচ্ছে এই 129 নং অনুচ্ছেদে বলা আছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কর্মের মেয়াদ। এখানে বলা হয়েছে 1 নংয়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কর্মের মেয়াদ তার দায়িত্ব গ্রহণের তারিখ হতে 5 বছর বা 65 বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে। মানে কেউ যদি 65 বছরের পূর্ণ হওয়ার মাত্র 1 বছর আগে যদি তিনি নিয়োগ পান তাহলে তো 1 বছর মেয়াদ, তাই না? সেই জন্য বলেছে তিনি দায়িত্ব গ্রহণের সর্বোচ্চ 5 বছর অথবা 65 বছর বয়স 65 বছর পূর্ণ হওয়ার আগে যেটি ঘটবে, এই দুইটার মধ্যে যেটা আগে ঘটবে সেখানে থেকে তার স্বীয় পদের বহাল থাকবে, সেই কথা বলছে। এবং সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত মহাহিসাব নিরীক্ষক অপসারিত হবেন না। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং অপসারণ যেরূপে হয় সেরূপে হবে, সেই কথা বলছে। এবং আরও একটা কথা 3 নম্বরে বলেছে মহাহিসাব নিরীক্ষক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করতে পারবেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক যেমন রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং পদত্যাগ করতে হলেও রাষ্ট্রপতি বরাবর তিনি আবেদন করবেন পদত্যাগের জন্য। এবং 4 নম্বরে বলা হয়েছে এই যে কর্ম অবসানের পর
অর্থাৎ তিনি এই চাকরি থেকে এই পদ থেকে যাওয়ার পর মহাহিসাব নিরীক্ষক প্রজাতন্ত্রের কর্মে অন্য কোনো পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। তিনি এইখান থেকে রিটায়ারমেন্টে গেলে এরপরে আর সরকারি কোনো পদে কিন্তু নিযুক্ত হতে পারবেন না, সে কথা বলছে, যোগ্য হবেন না সে কথা বলছে।